আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অবশেষে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হলো বেশ কিছুক্ষণ। তার মধ্যে অনেক পয়েন্ট ছিল এবং এই টেলিফোনিক যে আলাপ, সেই আলাপটা বলা যায় সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক, পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক। এখন এই যে কথা হয়েছে সেখানে দুজনের মধ্যেই একটা ঠিক হয়েছে যে আমাদের সে কিছু সাময়িক ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে ভুলে গিয়ে ইরেজ করে দিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের মধ্যস্থতা উনি চেয়েছেন। এ ব্যাপারে যা ঘটে গেছে সেটা বলেছেন উনি যে ব্ল্যাকবোর্ডে লেখার মতো ডাস্টার দিয়ে তুলে দিন, এখানে কোনো দুঃখ প্রকাশ বা সরি বলার কোনো জায়গা নেই। আমরা দুজনেই দেশের আমাদের স্বার্থের কথা ভেবেছি, আমাদের আভ্যন্তরীণ দেশের রাজনীতির কথা ভেবেছি। এর বাইরে কিছু নয়, যা হয়ে গেছে। আমরা চলুন সামনের দিকে তাকিয়ে চলি। পুরোটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক এবং সেখানেই ঠিক হয় যে আমাদের বিদেশমন্ত্রী 6 থেকে 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে চূড়ান্ত কথাবার্তা হবে। আমি যে প্রথম থেকে বলে আসছিলাম বাংলাদেশ থেকে পা না তুললে আমেরিকা কোনোভাবেই কিছু হবে না, সেইটা কিন্তু সত্যি হতে চলেছে এতদিন বাদে। তো এর মধ্যে উনি একটা অনুরোধ করেছেন যে ভেনেজুয়েলা থেকে আপনি তেল কিনুন। এখন ভেনেজুয়েলা তো মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার পুরো তেলের দখল এখন আমাদের মালিকের হাতে। এখন মালিক বলছেন যে ভারতবর্ষকে আপনি কিছু তেল কিনুন। তো মোদিজি বলেছেন আমাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠাচ্ছি, পীযূষ গোয়াল, তিনি যাবেন। যদি রেটে পোষায় তাহলে পরে আমরা নিশ্চয়ই নেব, কিছু ডিসকাউন্ট দিন। আমরা ডিসকাউন্ট রেটে আমরা তেল কিনছি, আমরা রাশিয়া থেকে তেল কিনছি, ইরান থেকে বর্তমানে আমরা তেল কিনছি না, এই কারণে যে ইরানের সঙ্গে আপনাদের একটা ইসরায়েলের একটা গন্ডগোল চলছে, সেই নিয়ে আমরা এখন চাবাহার বন্দরেও আমরা কোনো নিবেশ এখন আর করব না, আর ইরান থেকে তেলও আমরা নেব না। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল নিতে আমাদের আপত্তি নেই, কিন্তু যদি রেট ঠিক থাকে, আপনি আমার ডিসকাউন্ট রেটে দিন, আমি আপনার থেকে নেব। সব ছেড়ে দিয়ে আমি শুধু ভেনেজুয়েলা থেকেই তেল নেব, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অ্যালার্জি নেই কোনো কিছুতেই। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠান, আমাদের বাণিজ্য মন্ত্রী তাদের সঙ্গে বসবেন, বাণিজ্য সেক্রেটারি তার সঙ্গে বসবেন, ওদের সেক্রেটারি বলেন, তার সঙ্গে বসবেন, বসে ওনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। যা ঘটে গিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যেটা আমি বরাবর বলে যাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বদলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট তিনি ফোন করে নরেন্দ্র মোদীকে বলেছেন যা হয়ে গেছে, ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলুন, এখানে কোনো সরি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই, সামনের দিকে এগিয়ে চলি, আমরা যে যার দেশের জন্য করেছি। যাই হোক, এখন এই আমাদের যে 68টা অ্যাপ আছে যেটা নিয়ে আটকে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, 68টা অ্যাপ আছে, আমাদের টাকা দেওয়া শোধ হয়ে গেছে, সব কিস্তি শেষ, কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটাও অ্যাপ আছে দেয়নি। সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমরা ওই 68টা অ্যাপ আছে আমরা ধীরে ধীরে আপনাকে আমরা সাপ্লাই করে দেবো, এবং এ বিষয়ে আমি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আমাদের প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রকের কথাবার্তা যদি সদর্থক হয় সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকব। আর
যেটা হচ্ছে প্যাকড সিলিকন। ভারতের হাতে কিছু প্যাকড সিলিকন আছে। প্যাকড সিলিকন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলের বেসিক যে জিনিসটা, সেটা আমাদের গুজরাটের কিছু অংশে, অরুণাচলের কিছু অংশে এবং আপনার কি বলে সিকিমের কিছু অংশে, এই সিকিম বলছি, ওটাই কি বলে, অরুণাচল, গুজরাট এবং আর একটা জায়গা আমার মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। এই তিনটে অঞ্চলে এই প্যাকড সিলিকা পাওয়া যায়। এই প্যাকড সিলিকা পাওয়ার ব্যাপারে, মানে প্যাকড সিলিকা না হলে পরে রেয়ার আর্থ মিনারেল দিয়ে কোনো কাজই হবে না। যে যতই রেয়ার আর্থ মিনারেল জোগাড় করুন না কেন, প্যাকড সিলিকাটা দরকার। যেমন চীনের কাছে প্যাকড সিলিকা আছে, ভারতের কাছে প্যাকড সিলিকা আছে। এটা কিন্তু আমেরিকার কাছে নেই, গ্রিনল্যান্ডে গেলে গ্রিনল্যান্ডেও পাবে না, আর ভেনেজুয়েলাতেও নেই। সুতরাং প্যাকড সিলিকার জন্য উনি কিন্তু ভারতবর্ষকে বলেছেন, আমাদের প্যাকড সিলিকার ব্যাপারে আপনি একটু সহায়তা করুন এবং প্যাকড সিলিকা দেওয়ার ব্যাপারে আপনি একটুখানি আপনার নীতিটা বদল করুন। তো মোদিজি পুরো শুনেছেন এবং দুপক্ষের মধ্যে একটা কথাবার্তা হয়েছে যে আমরা কেউ এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে আমরা কেউ কোনো করব না, বিবৃতি দেব না, কেউ কিছুই লিখবো না এক্স হ্যান্ডেলে। না আমার পক্ষ থেকে আমি লিখবো, না আপনার পক্ষ থেকে আপনি লিখবেন। আমি সোশ্যালেও কিছু দেবো না, এটা আমাদের মধ্যেই থাক। তো এই হচ্ছে কথাবার্তা। তো এর মধ্যে আপনাদের নির্বাচন হচ্ছে, দেখুন নির্বাচনে কি হয়। নির্বাচনে যদি মানে যা ঠিক হয়েছে, 52-53 থেকে 55% মতো ভোট সরকার দেখাবে, এরা নিজেরা ঠিক করে নিয়েছে। 55% ভোট দেখাবে, আর এইটা ফল প্রকাশটা দেরি করবে, এখনই ফল প্রকাশ করবে না। আর আপনাদের এই মোটামুটি 68 জন আপনার কি বলে না 65 জন আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট স্যারেন্ডার করে দিয়েছে। এই যে গতকালকে আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বললেন না আমি জমা দিইনি কূটনৈতিক পাসপোর্ট, তিনিও জমা দিয়েছেন। তিনি জমা দিয়ে তিনি আমেরিকা এবং কানাডার ভিসা নিয়ে রেখে দিয়েছেন, সপরিবার ভিসা নিয়ে রেখে দিয়েছেন। এই 3-4 দিনে যদি অবস্থা যদি খারাপ হয়, তাহলে পরে যে যার ব্যাগ গোছানো রইল, যে যার টিকিট কাটবে আর একদম সোজা প্লেন ধরবে, দেশ ছাড়বে। এটা হচ্ছে তাদের জন্য একটা রাস্তা খুলে রাখা। এই যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে আমি সাধারণ পাসপোর্ট দিয়ে আমি ভিসাটা আমি করে রেখে দিলাম, মানে ভিসাটাকে চেঞ্জ করে দিলাম। আগের ভিসা করা ছিল, ওটাকে চেঞ্জ করে দিলাম এই পাসপোর্টে। তো এবার কি হলো, এবার আসি আপনাদের নেত্রী শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা 4 তারিখে আপনাদের 12 জন নেতাকে ডেকেছেন। 4 তারিখে, এই 4 জানুয়ারি, আজকে 2, পরশু দিন হচ্ছে 4 জানুয়ারি ডেকেছেন। কারণ তিনি ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন। তিনি বলেছেন যে একটা জিনিস পিছিয়ে গেছে, সেটা অন্যের কারণে পিছিয়ে গেছে, উনি কারোর নাম করেননি, মানে আমিও নামটা করব না, একজনের জন্য পিছিয়ে গেছে। কিন্তু এবার পরিস্থিতি বদল হয়েছে। এই বদলি পরিস্থিতিতে এবার কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে এবং আমাদের দেশে ফিরে আমাদের দেশের হাল ধরতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ওখানে এবার বলা হচ্ছে যে ভারতবর্ষ নাকি বাজেট বাড়িয়ে দিয়েছে আপনাদের দেশের জন্য। আসলে বাজেট বাড়ায়নি, বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রতিরক্ষা খাতে বড় বৃদ্ধি, চাবাহারে শূন্য বা বরাদ্দ, এই একটা খবর এখানে বেরিয়েছে। এখানে একটা ছোট লাইনে এখানে কিছু কিছু শব্দ বাংলাদেশ সম্পর্কে রয়েছে, আমি সেইগুলো শুধু পড়ে শোনাচ্ছি। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রের বাজেটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়েছে। বাংলাদেশ সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সে দেশের ভারত বিরোধী ভাষ্য সামনে আসছে। বিশেষত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে যাওয়ায়
বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভোটের মুখে দাঁড়ানো ঢাকার। আপাতত বাংলাদেশ খাতে তাই হাত পুরোপুরি উবুর না করে গতবারের অর্ধেক বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বরাদ্দ 60 কোটি টাকা, 60,000 কোটি টাকা। গত বছর যা ছিল 120 কোটি টাকা, 120 কোটি টাকা, 60 কোটি টাকা, 120 কোটি টাকা থেকে 60 কোটি টাকা হয়েছে। যুক্তি, ভারতের কম সুদে দেওয়া বিপুল পরিমাণ ঋণ, বিভিন্ন প্রকল্প চলছে বাংলাদেশে, তাতে কোনো স্থগিতাদেশ নেই। আগামী 12ই ফেব্রুয়ারি সে দেশের ভোটে কি হয় সেটা সাউথ ব্লক একবার দেখে নিতে চাইছে। অন্যদিকে অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এবারও ভুটান তার সর্বোচ্চ 2,288 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারত। এছাড়াও নেপালের জন্য 800 কোটি টাকা, মালদ্বীপের জন্য 550 কোটি, শ্রীলঙ্কার জন্য 400 কোটি, মায়ানমারের জন্য 300 কোটি, আফগানিস্তানের জন্য 150 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব থেকে কম বরাদ্দ হলো বাংলাদেশ, যেটা 120 কোটি ছিল, সেটা নামিয়ে করে দেওয়া হলো 60 কোটি। মানে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য। এবার যখন বাংলাদেশ সরকার পরিবর্তন হবে তখন দেখবেন ব্ল্যাক বাজেট যেটা থাকে, ব্ল্যাক বাজেট থেকে কিছু টাকা এনে এখানে ঢুকিয়ে আবার সেটেল করে দেওয়া হবে। তো আপাতত এই হচ্ছে খবর। 4 তারিখে একটা বড় মিটিং রয়েছে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেতাদের। আর আন্দাজ করা যাচ্ছে এই ওই 12-র আশেপাশে বড় একটা কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমার কাছে খবর আছে। 12 তারিখের আশেপাশে আগে বা পেছনে এরকম একটা কিছু ঘটতে পারে, বড় ঘটনা ঘটতে পারে, যেটা আপনারা এখন কল্পনা করতে পারছেন না। আপনাদের দেশে বসে সেটা আপনাদের কাছে একটা দুর্বোধ্য জিনিস মনে হচ্ছে। তবে এই 6 থেকে 10 অবধি জয়শঙ্করের বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এবং সেখানে এই বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে, এটা বলতে ভুলে গেছিলাম। বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে, সেখানে তিনিও উপস্থিত থাকবেন। ডোনাল্ড ট্রাম্প তাকেও কিছু বুদ্ধি দিয়ে দেবেন কি করতে হবে না করতে হবে। সুতরাং নাটক জমে গেছে, আপনারা দেখতে থাকুন এবং চুপচাপ বসে পপকর্ন আর চা খেতে থাকুন, দেখুন দেশে কি হচ্ছে। একটু স্বাচ্ছন্দ্য চাই, আরো একটু সুস্থভাবে বাঁচতে চাই। তা এখন 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এই যে 3টা বিষয়কে যদি আপনি একটু দেখেন, আসলে কি আমরা 5 আগস্টের পরে এটাতে কোনো উন্নতি করেছি কিনা। যদি আপনি সমাজ দেখেন, সমাজে ভাঙন তৈরি হয়েছে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসা, মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু এখন আর সমাজে সেইভাবে নেই। আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না। আপনি যদি কোনো একটা পার্টিকুলার থানাকে হিসাব করেন, যেমন নাঙ্গলকোট থানা, আমি যেই থানার মানুষ, এইখানে বর্তমানে 36টি মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে শত শত মানুষ আসামি। যেই লোক গত 5-7 বছরে বাংলাদেশে আসেনি, সেই লোকটাও আসামি। এখন দেখেন, সমাজে আপনি বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে মামলা করছেন, অথবা বাংলাদেশে থেকে বিদেশের বিরুদ্ধে মামলা করছেন, অথবা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে মামলা করছেন। এই যে মিথ্যা মামলা, যেমন নাঙ্গলকোটে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? নাঙ্গলকোট থানায় বাড়ি কালু চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান, শামসুদ্দিন কালু। এই শামসুদ্দিন কালু নাঙ্গলকোট থানার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি ছিলেন। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর, পট পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টে তার বাড়িটি আক্রমণ হয়। তার বাড়িটি যারা লুট করতে যায়, তাদের একজন কালু পরিবারের কেউই কিন্তু ওই জায়গায় ছিল না, এবং থাকার কোনো অবস্থাও ছিল না। তারা যখন চুরি করতে যায়, হেমার পড়ে একজনের মাথা ফেটে যায়, পরবর্তীতে সে মারা যায়। পরবর্তীতে সে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়, এবং 300 জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে। এই মামলায় কদিন পরে পরে একজন মানুষকে ধরে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এই যে সামাজিক যে বৈকল্য, অর্থাৎ সমাজে মানুষে মানুষে
যে একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে। নাঙ্গলকোটে এই পর্যন্ত কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছে, কেউ কেউ জামিন পেয়েছে, কেউ কেউ এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। সামাজিক এই অবস্থার বাইরেও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে মব সন্ত্রাস, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হচ্ছে। হিন্দু লোক, সে নাকি ধর্ম অবমাননা করছে, কোথায় অবমাননা করছে কেউ জানে না, তাকে হত্যা করতে হবে, অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এই যে অবস্থাগুলো দেখেন, এগুলো কিন্তু সামাজিক ফেনোমেনা। এই সমাজ কিন্তু ভেঙে পড়েছে। হিন্দু লোকের বাড়িতে আক্রমণ, বৌদ্ধ লোকের বাড়িতে আক্রমণ, খ্রিস্টান লোকের বাড়িতে আক্রমণ, ধর্মের ভিত্তিতে ভিন্ন ধর্মের কারণে তার উপরে আক্রমণ। এই যে সামাজিক ভাঙন, তারপরে আসেন অর্থনীতি। অর্থনীতিতে আমাদের গত 10 বছর স্থিতি অবস্থা ছিল মিনিমাম 7, ম্যাক্সিমাম 7.5। আমরা 7 থেকে 7.5% আমাদের প্রতি বছর গড়ে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। এই 7 থেকে 7.5 প্রবৃদ্ধি অর্জন করলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছিল 4 বিলিয়ন টাকা। এই 4 বিলিয়ন টাকার মধ্যে যখন ডক্টর ইউনূস সরকার এসে ক্ষমতা গ্রহণ করলো, তখন বাংলাদেশের অর্থনীতি নেমে গেল 3.32%, 3.5 ধরেন সর্বোচ্চ, তাহলে অর্ধেকের চেয়েও নিচে নেমে গেল। তার মানে আমাদের অর্থনীতিতে প্রতি বছর যে 400 বিলিয়ন টাকা যোগ হতো, সেটা এখন তার অর্ধেকের চেয়েও কম যোগ হয়। তার মানে এখন 200 বিলিয়ন যোগ হয়। তাহলে 400 থেকে 200 গেলে বছরে 200 বিলিয়ন আপনার নাই হয়ে গেল, আর 1.5 বছরে 300 বিলিয়ন নাই হয়ে গেল। চুরির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, 1 বছরে গড়ে 5 থেকে 7 বিলিয়নের উপরে চুরি হয় নাই কখনো। তারা বলছে 25 থেকে 30 বিলিয়ন গত 15 বছরে চুরি হয়েছে। তাহলে সেই হিসাবে বছরে 3 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছরে গড়ে 3 বিলিয়ন টাকা পাচার হয়েছে বা চুরি হয়েছে বা লোপাট হয়েছে তাদের ভাষ্যমতে। এখন আপনি প্রতি বছর 200 বিলিয়ন শুধু লস করছেন। খেয়াল করে দেখেন, একটা বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন। রাজনৈতিক অবস্থা দেখেন, রাজনীতিটা কোথায় আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন। কেন ছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি আর দেশে ফেরেননি। তার কাছে মনে হয়েছে রাজনীতিতে তার অনুকূল পরিবেশ নেই। তার দলও, তার জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, যার কারণে তিনিও আর দেশে ফিরেননি। এখন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি মনে করেছিলেন রাজসিংহাসনে তিনি অটোমেটিক বসে যাবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। তা না হয়ে ওঠার পিছনে মূল যে কারণ, সে কারণটি হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নিতে প্রায় 1.5 বছর দেরি করেছেন। তিনি 1.5 বছর দেরিতে যখন বাংলাদেশে গেলেন, তখন তার হাত থেকে রাজনীতির যে গুটি অনেক দূরে সরে গিয়েছে। এই রাজনীতির গুটি যখনই দূরে সরে গেল, তখনই কিন্তু তার জন্য রাজনীতির মাঠটা কঠিন হয়ে গেল। জামাত শিবির আমেরিকার সাথে যোগাযোগ করলেন, টার্কির সাথে যোগাযোগ করলেন, তাদের বাবা পাকিস্তানের সাথে তো আগে থেকেই যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ করলেন, করে তারা কিছু দুর্নীতির অর্থ, চোরাই মাল বিদেশ থেকে এনে এটা বিকাশে মহিলাদেরকে দেওয়া শুরু করলেন। এবং জামাত শিবির যদিও একজন প্রার্থীও মহিলাকে দেয়নি, তারপরেও মহিলাদেরকে ব্যবহার করে কোরআন শরীফ নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে মহিলাদেরকে হাত দিয়ে বলছে, আপনি ওয়াদা করলেন তো। এই ওয়াদা করাইয়ে মানুষেরকে ধর্মের ভয় দেখিয়ে জাহান্নাম জান্নাতে বিক্রি করে তারা এই তারেক জিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়ে ফেলছে। সাদেক কায়েম কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দেন হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নির্বাচিত বিপি। এখন তিনি বলছেন শেখ হাসিনার মতো তারেক জিয়াকেও দেশ ছাড়া করা হবে। তার মানে এখন বুঝতে পারছেন যে তারেক রহমান সময়ের অপেক্ষা। তিনি যে দেশে ছিলেন
তাকে হয়তো সেই দেশেই আবার ফেরত পাঠানো হবে। কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বুঝতে পারেনি। না পারার ফলে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তখন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম, প্রফেসর ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমার আত্মা আজকে সন্তুষ্ট, কারণ যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই আওয়ামী লীগ আজ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। তাহলে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনারা চৈত্র মাসে জুটগা বাতাস দেখছেন না, এইভাবে ঘুরে। এই ঘোরার কারণ হলো, কোনো একটা জায়গা যখন বাতাস শূন্য হয়ে যায় প্রচন্ড গরমের কারণে, তখন চারদিক থেকে বাতাস এই জায়গাটা দখল করার চেষ্টা করে। আর যে সময়টা ঘুরতে থাকে এই সময়টা পর্যন্ত দখল হয় না। যখন দখল হয়ে যায় তখন ওই জুটকা বাতাসটা আর থাকে না। এটাই কিন্তু সমুদ্রে কিন্তু ঘূর্ণিঝড় এইভাবেই উঠে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা দলের শূন্য স্থান, যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, মৌলবাদী শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে। যারা প্রো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টাল লোকেরা বাংলাদেশের রাজনীতি দখল করার চেষ্টা করছে। মানে বিশিষ্টরা সমাজে এখন নেই, অবশিষ্টরা এখন সমাজে বিশিষ্টের স্থান দখল করছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন সমাজে বিশিষ্ট হয়ে যায়, তখন সেই সমাজের ধ্বংস কিন্তু অনিবার্য। কেন অনিবার্য? আপনি খেয়াল করে দেখেন, আইয়ুবের আমলে একবার টিচাররা ধর্মঘট করেছিল। টিচাররা যখন ধর্মঘট করে, তখন ম্যাট্রিক পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষা, ওই এন্ট্রেন্স পরীক্ষার সময়ে টিচাররা গার্ড হিসেবে আসতেছে না, তখন মালি মেথর হইতে শুরু করে স্কুলের দপ্তরি থেকে শুরু করে যারা যারা আছে তাদেরকে গার্ড হিসেবে নিয়োগ করে পরীক্ষায়। তো এক ছেলে দেখে দেখে তার পরীক্ষা প্রায় শেষের দিকে তার নাম, বাপের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে দেখে সে পরীক্ষার খাতা ঠিক করছিল। এমন সময় এক গার্ড এসে তাকে ধরে বলল, হাতে নাতে ধরা, নকল করে লিখছে, সেই জন্য তাকে এক্সপেল করা হলো। তো এক্সপেল পেপারের সাথে তার ওই এডমিট কার্ডটা যখন জয়েন করে দিল, তো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বলল, নকলটা কোথায়? কই যে এই যে দেখেন। বলে যে এটা তো নকল না, এটা তো তার রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখে লিখতে হয়। তাহলে আপনি বোঝেন, এটা যে রেজিস্ট্রেশন কার্ড, এটা বোঝার ক্ষমতা কিন্তু এই মূর্খের নাই। এখন বাংলাদেশে যা চলছে, রাজনীতির নামে যারা বাংলাদেশটাকে ধর্ষণ করছে, তারা আসলে ওই মূর্খ দপ্তরির কায়দায় বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে। এই চেষ্টার ফলে তারেক রহমানেরা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানদের বারাবাতে ছাই দিয়েছে। এই ছাই দেওয়ার পর তারেক রহমানকে উদ্ধার করতে হলে, বিএনপিকে উদ্ধার করতে হলে এবার আবার ওই আওয়ামী লীগকে লাগবে। কারণ সাম্প্রদায়িক শক্তি ধর্মকে ব্যবহার করে। সাম্প্রদায়িক শক্তির দুইটা জায়গায় তাদের শক্তি, একটা হলো ধর্মকে তারা বিক্রি করতে পারে, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, কোরআন হাদিস তারা বিক্রি করতে পারে, আর একটা হলো জনগণ, তাদের জনগণ। আর আওয়ামী লীগ বিএনপির শক্তি হলো একটা, সেটা হলো জনগণ। এখন জনগণের মাথার উপরে যখন ধর্মের বাঘ এসে হানা দেয়, তখন কিন্তু তাদের দুই রকমের শক্তি আর আপনার এক রকমের শক্তি। এখন বিএনপি যদি সেটা বুঝতে পারে, সেটা অনুধাবন করতে পারে, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার পক্ষে যদি তারা যদি মতামত দেয়, বহুমাত্রিক রাজনীতির পথে যদি তারা হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ আছে। তা না হলে 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশের রাজনীতি থাকবে দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এন্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপির কোনো জায়গা থাকবে না, কারণ বিএনপির জায়গাটি নিয়ে নিবে জামাতে ইসলামী। কেন বলছি? সাম্প্রতিক বিএনপির একটি ছেলে লন্ডনে থাকে, গত 10-15 বছর থেকে সে বিএনপি করে জানি, সে পোস্টাল ভোট দিল জামাতকে। তো জিজ্ঞেস করলাম কেন? আসলে আমি বুঝতে পারি নাই। তার মানে বিএনপির অসংখ্য নেতা এবং কর্মী রয়েছে যারা জামাতকে ভোট দেওয়া আর বিএনপিকে ভোট দেওয়ার মধ্যে খুব বেশি তফাৎ মনে করে না। না মনে করার কারণ, তারা মনে করে এই দেশে জামাতের সৃষ্টি বিএনপির মাধ্যমে, লালন পালন বিএনপির মাধ্যমে, এবং
এদের বেড়ে উঠাও বিএনপির মাধ্যমে। সুতরাং বিএনপি যে আদর্শকে ধারণ করে, জামাতও ঠিক একই আদর্শকে ধারণ করে। সুতরাং জামাত বেঁচে থাকলে বিএনপির বেঁচে না থাকলেও কিছু আসে যায় না। এইরকম ভাবার মতো একটা বিশাল অঙ্কের জনগোষ্ঠী বিএনপির ভিতরে আছে। কিন্তু যারা সরাসরি বিএনপি, ছাত্রদল, জাতীয় দল, মানে ছাত্রদল বা যুব দল, শ্রমিক দল, এইরকম ডাইরেক্ট রাজনীতি করে এসছে, তাদের সাথে পার্টির একটা অ্যাফিলিয়েশন থাকার কারণে একটা আত্মিক সম্পর্ক আছে। কিন্তু জনগোষ্ঠী যারা বিএনপিকে ভোট দেয় এমটি আওয়ামী লীগ হিসেবে, তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি যেমন, জামাতও তেমন। এখন তারেক জিয়ার জন্য এই জায়গাটা তৈরি করা, মানুষের কাছে দেওয়া খুবই ইম্পর্টেন্ট যে জামাত আর বিএনপি ভোট দেওয়া এক জিনিস নয়, এবং তাদের নীতি আদর্শ এক নয়, এবং বিএনপির সাথে জামাতের সম্পর্কের যে ব্যবধান সেটা যোজন যোজন। এটা যদি না পারেন, সাদেক কাইম যেভাবে বলেছেন বিএনপিকে তাড়ানো হবে, তারেক রহমানকে তাড়ানো হবে, সেটা হয়তো বেশি দূরে নয়। কারণ সাদেক কাইমেরা এমনও বলছেন, আমরা ভিতরে ভিতরে শুনছি, তারা বিশ্বাস করে তারেক রহমান বিদেশি নাগরিক, এবং তারা যথাসময়ে এটা নিয়ে আসবে সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে তারেক রহমান নির্বাচিত হলেও তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তিনি চাইলেও প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এই রকম পথে তারা আগাচ্ছে। আমরা জানি না বিএনপি সেটার কি সুরাহা করেছে। এখন বিষয়টা দেখেন, এখানে দুইটি ইস্যু। একটি ইস্যু হলো তারেক রহমান আসলে বিদেশি নাগরিক ছিল কিনা, আর দ্বিতীয় ইস্যুটি হচ্ছে তারেক রহমান বিদেশি নাগরিক যদি থেকে পরবর্তীতে সেটা ছেড়েও দেন, সেটা নির্বাচনী হলফনামায় প্রকাশ করেছিল কিনা। এই দুইটার কোনোটাই যদি ইয়েস হয় বা নো হয়, তাহলে কিন্তু কনসিকুয়েন্সটা গ্রেভ হবে। আসুন, বিএনপির শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষেরও শুভবুদ্ধির উদয় হোক। বিএনপি অন্তত এই কথা ভাবুক যে এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে অসাম্প্রদায়িক এবং গণমানুষের রাজনীতি করতে হলে সেটা ধর্মের ভিত্তিতে হবে না, জামাত দিয়ে হবে না, স্বাধীনতা বিরোধীদেরকে দিয়ে হবে না। এই সমাজ, এই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে দেশ, জাতি, সমাজ এবং রাষ্ট্র সবকিছুই ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, ধ্বংসে পতিত হবে। বারবার বলছি টাঙ্গাইলের বাপ্পারাজের হেনা ভোট, এটা ঠিক আছে তো? শুনেন, ওই পাশের কথা আগে বললি তো, এই জন্য কেউ আমার শয়তান বলে, কেউ আল্লাহর ওলি বলে, কেউ জিন্দাবীর বলে। যাই হোক, এখন শুনেন, এরা, তারেক রহমান নিজেও বলছে ভোটটা দিয়ে দিবে হ্যাঁতে, তাহলে আর গুনার দরকার কি? কারণ জামাত তো চাই হ্যাঁতে ভোট দেন, আমার ভাবির পোলারাও চাই হেনাতে ভোট দেন, আমার জেঠা ইউনুস বলে হেনাতে ভোট দেন, তারপর বিএনপির তারেক রহমান ভাই, জাতীয় ভাইয়া বলছে হেনাতে। তো সব তো হ্যাঁ না দিলেও কারা, না ভোটটা দিবে কে আমাকে বলেন? এরপরে না ভোট দেওয়ার হিম্মত কার আছে? আরে ভাই, আল্লাহর ফেরেস্তা জিবরাইল নাইমে আসলেও তো এখন না ভোট দেওয়ার সাহস পাবে না। তারেক রহমান হ্যাঁতে ভোট দিতে বলছে, জামাতের 27 কোন হ্যাঁতে ভোট দিতে বলছে, এই আমার ভাবির পোলারা হ্যাঁতে ভোট দিতে, সেনা প্রধান হ্যাঁ ভোট দিতে বলছে, তারপর আসিফ সার বলছে, থালি রিয়াজ বলছে, নাকি খালি রিয়াজে বলছে, ডক্টর আদম ব্যাপারী, ডক্টর ইউনুস বলছে। বার্তা আছে কে? আর আমি তো বলেছি যেখানে যদি যান, গিয়ে ওই হ্যাঁ বা নাতেও দিবেন না, মারলে 2টা করে সিল মারবেন যাতে ভোট নষ্ট হয়। কারণ কিছু লোককে বাধ্য করবে, তাদের জন্য বলছি, যাদের বাধ্য করবে তাদের। আসলে তো এগুলো একটা ড্রামা, এটা তাদের স্ক্রিপ্ট সাজানোই আছে। সামনে কি হবে আমরা সবই জানি। আপনি দেখবেন যে সামনে যদি বিএনপি বেশি বিপদ দেখে, তখন বলবে আসো মিলকে জুলকে সরকার করি। কারণ বিএনপির তো কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, তাদের রাজনৈতিক ফিলোসফি নাই, তাদের রাজনৈতিক উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যাওয়া। কিন্তু এরা তো আদৌ ক্ষমতায় যেতে পারবে কিনা। আর আমি তো এখনো আমার বাজিতে আছি যে নির্বাচন আদৌ হবে কিনা। আমি একেবারে 11 তারিখ রাত 12:59 পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হচ্ছে না। 1 মিনিট পরে বলতে পারবো, 12:59 পরে, 11:59 পরে বলতে পারবো নির্বাচন হবে কিনা। এর আগে আমার নাতেই আছি। তো নির্বাচন দিয়ে এরা কি করতে চায়? দেশে ক্ষমতায় থাকবে 5 বছর, এই স্বপ্ন দেখতেছে। আচ্ছা, আপনি নির্বাচন 12 তারিখে দিলেন, কথার কথা দিলেন। যদিও আমি ইতিমধ্যে খবর পেয়েছি নির্বাচন 30শে জুন নাকি 36শে জুলাই হবে আবার আগামীতে, এরকম আমি খবর পাইছি আজকে। এটা জানি না কতটুকু কি গুজব হইতে পারে, কারণ আমারও তো মানুষ এমন তথ্য দেয়, অর্ধেক তো দেয় ভুয়া, ওইগুলো আবার শর্টিং করতে হয়, তারপর বলতে। যাই হোক, অন্য বিষয় যেটা বলে, এরা নির্বাচনের মাধ্যমে এরা কি বুঝাইতে চায়। আচ্ছা, 12 তারিখের পরেও আপনি সেনাবাহিনী কিভাবে রাখবেন? 12 তারিখের পরে বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে, কারণ ইরানে হামলা হবে, মধ্যপ্রাচ্যের রাজনীতি পাল্টে যাবে, আমেরিকায় দিকে নজর দেওয়ার সুযোগই পাবে না। ঠিক আছে,
আর আমেরিকা এদিকে 1 নম্বর বাংলাদেশের নজর দেওয়ার সুযোগ পাবে না, কারণ সে ইরান, পাকিস্তান, আফগানিস্তান নিয়ে ব্যস্ত থাকবে আগামী এই মাসে ফেব্রুয়ারিতেই। তারপরে ভারতের সাথে তার সুসম্পর্ক আবার স্থাপিত হতে যাচ্ছে। অলরেডি জয়শঙ্কর সাহেবকে আমেরিকা মাশাআল্লাহ দাওয়াত দিছে যে আসেন আমার বাড়িতে। তো তাহলে বুঝতেই তো পারতেছেন যে বাংলাদেশের ডক্টর ইউনূসকে চলে যেতে হবে। এটা গেল বিদেশিদের কথা, তার প্রভু রাষ্ট্রের কথা। বাংলাদেশের জনগণ কি করবে এই কথা কিন্তু এখনো বলতেছেন না। 12 তারিখের পরে না দেখতে পারবেন খেলাটা, কারণ 12 তারিখের পর তারা ধরে নিছে 12 তারিখের পর একটা নতুন সরকার আসতেছে। বাংলাদেশের সাধারণ জনগণের কথা বলতেছি, কোন নেতা কর্মী কথা বলি না।